আগের দিন আমরা পড়েছিলাম আলোর প্রতিসরণ। তো আজকে আমরা আলোর প্রতিসরণের পরে যেগুলো হয় সেগুলো আমরা পড়তে চলেছি। তাহলে দেখো, আলোর প্রতিসরণের পর আমাদের জানতে হবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে তোমরা লিখতে লাগো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়ার আগে তোমাদের বাকি জিনিসগুলো, মানে আগের দিন যেগুলো আমি পড়িয়েছিলাম সেগুলো জানতে হবে। তো যারা এখন পর্যন্ত আগের যে ভিডিওগুলো দেখোনি, দেখো ডিসক্রিপশানে লেখা আছে, এই চ্যানেলের পুরো প্লেলিস্ট আছে, তো সেই ভিডিওগুলো দেখে নিবা এবং তারপরে আজকের ভিডিওটা দেখবা। আজকে পার্ট নাম্বার 3। তাহলে আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেটা কি হয়, সেটার আগে আমাদের প্রতিসরণটা জানতে হবে। এবার এক্ষেত্রে প্রতিসরণ আমি বলেছিলাম কি হয়, দেখো যখন কোনো একটা তল থাকে, এই যে তলটাকে কি বলা হয়, বিভেদ তল। তাহলে আমি আগের দিন বলেছিলাম যে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, মাধ্যমের পরিবর্তন হয়। প্রথমে ধরো একটা মাধ্যম ছিল, সেই মাধ্যম থেকে যখন অন্য কোনো মাধ্যমে আলোক রশ্মি আসে, দিয়ে প্রতিসরণ সৃষ্টি হয়। তাহলে ধরো এই যে রশ্মিটা এদিক থেকে এলো এবং এই যে বিভেদ তলে এসে পড়লো, তাহলে এবার এটা রশ্মিটা এদিকে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা জানি এই রশ্মিটা একটু বেঁকে যায়, তাহলে এটুকু একটু বেঁকে প্রবাহিত হলো, তাহলে এইটাকে বলা হবে আলোর প্রতিসরণ। তাহলে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির যে গতিপথের পরিবর্তন হয় তাকে আলোর প্রতিসরণ বলা হয়। তাহলে এবার দেখো, এক্ষেত্রে এটা ছিল প্রতিসরণ, কিন্তু এখানে আমরা কথা বলছি প্রতিফলন। কেন, একটু পরে এখনই বুঝতে পারবো। দেখো, তাহলে এবার দেখো, যখন এটা আমরা অভিলম্ব অঙ্কন করব, তাহলে অভিলম্বের সাপেক্ষে যখন এইভাবে আলোক রশ্মিটা বেঁকে যাবে, তখন এটা লঘু মাধ্যম থেকে এটা ঘন মাধ্যমে এটা হয়, আমরা জানি। কিন্তু আমি আগের দিন বলেছিলাম, যখন আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দেখব তখন কি হবে, তখন এটা যেটা হচ্ছে তার উল্টো, সম্পূর্ণ উল্টো যেটা হয় সেটা। এবার দেখো আমি বলছি, তাহলে এটা আছে বিভেদ তল, তাহলে এটার মধ্যে যখন আলোক রশ্মি আসবে তখন আলোক রশ্মিটাকে এই পথে যাওয়া উচিত ছিল, কিন্তু এবার ধরো আমরা অভিলম্ব অঙ্কন করলাম, তাহলে কি হবে, এই যে রশ্মিটা এটা যখন ঘন মাধ্যম হয়ে যাবে আর এটা লঘু মাধ্যম হয়ে যাবে, তখন রশ্মিটা এদিক থেকে না আসে, আমরা জানি এই দিকে সরে যাবে, তার মানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এবার কি হচ্ছে, দেখো এটা অভিলম্ব থেকে দূরে সরে গেল। এবার আমরা জানি এই যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আপতন কোণ আই বলা হয়, আর এটা প্রতিসরণ কোণ আর। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে যখন আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হবে, আমরা যখন আইটাকে আরো বড় করব, মানে আইটাকে যখন বৃদ্ধি করব, তখন আমি কি বলেছিলাম যে আরটাও বৃদ্ধি পাবে। তাহলে ধরো আরেকটু বৃদ্ধি পেলো। এবার যখন আমরা আর একটু বৃদ্ধি করব তখন কি হবে, এই যে আরটা আছে আরেকটু বৃদ্ধি পাবে। এবার ধরো আমি কোনো কারণে এতটুকু বৃদ্ধি করে দিলাম, দিয়ে কি হয়ে গেল, এই যে লাইনটা আছে একদম পুরোটা সমান হয়ে গেল, এই পুরোটার সাথে সমান, মানে এই যে বিভেদ তল আছে তার সঙ্গে মিলে গেল। তাহলে এই আপতন কোণটা যখন আমরা অনেক বেশি বাড়িয়ে দিলাম, তখন এই যে প্রতিসরণ কোণটা একদম পুরোটা কত হয়ে গেল, এটার সঙ্গে মিলে গেল, তার মানে 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইরকম যখন কোণ সৃষ্টি হবে সেই কোণটাকে আমরা বলবো সংকট কোণ। তাহলে দেখো আমি বলছি, এখানে লিখবা তোমরা সংকট কোণ। প্রথমে এটা তোমাদের জানতে হবে, এটা লিখো সংকট কোণ। সংকট কোণ কি হয় আমি বলছি, লিখো তোমরা, লিখো আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় সংকট কোণ। তাহলে সংকট কোণ হলো, মানে আপতন কোণটা যেটার কারণে এটা 90 ডিগ্রি হয়ে গেল সেটাকে বলা হবে সংকট কোণ, যে কোণের জন্য হলো। এবার দেখো, এক্ষেত্রে আমরা যদি সংকট কোণের চেয়েও বেশি বড় হয়ে যায় কোনটা, আপতিত রশ্মিটা, এবার ধরো আমি এটাকে আরও বেশি বড় করে দিলাম, তাহলে আইটা আরও বড় হয়ে গেল। তাহলে এবার কি হবে, দেখো এই যে রশ্মিটা আছে এটা এই দিকে চলে আসবে, তার মানে এই যে রশ্মিটা এইদিকে গেল এবং এদিকে চলে এলো। তাহলে দেখো, আমরা জানি প্রতিসরণের ক্ষেত্রে মেন যে ভূমিকা থাকে ওই ক্ষেত্রে মাধ্যমের পরিবর্তন হয়, কিন্তু এক্ষেত্রে কি মাধ্যমের পরিবর্তন হচ্ছে, দেখো এক্ষেত্রে রশ্মিটা এদিকে আসছে দিয়ে একই পথে চলে যাচ্ছে, এই মাধ্যম থেকে এলো আবার ওই মাধ্যমেই ফিরে গেল, ঘন মাধ্যমে থেকে এলো ঘন মাধ্যমেই, তার মানে এখানে মাধ্যমের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাকে কি আর প্রতিসরণ বলা যাবে, এটা আর প্রতিসরণ হবে না, কারণ আমরা জানি প্রতিসরণের মেন যে ভূমিকা, প্রতিসরণের সর্বদা মাধ্যমের পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো মাধ্যমেরই পরিবর্তনই হচ্ছে না, তার মানে এটা প্রতিসরণ তো হবে না, এটা প্রতিসরণ হবে না। তাহলে এটা কি হবে তোমরাই বলো, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে আবার একই মাধ্যমে ফিরে যায় সেটাকে কি বলা হয়, সেটাকে প্রতিফলন বলা হয়। তার মানে এটা প্রতিসরণ হবে না, এটা কি হয়ে যাবে, আলোর প্রতিফলন। এবার এটাকে বলা হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। স্যার পূর্ণ কেন বলা হলো, কারণ দেখো এই যে রশ্মিটা একই মাধ্যমে আসছে আবার পুরোটা একই মাধ্যমে ফিরে যাচ্ছে, তার জন্য এটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়।
তাহলে এবার ওটা লিখবা। আমি বলছি তোমরা লিখো যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে। আমি বলছি তোমরা লিখো। লিখো, আলোকরশ্মির যে সংকট কোণের মানের জন্য আলোকরশ্মি যে মাধ্যমে ফিরে যায়, যে মাধ্যম থেকে অপর মাধ্যমে যায় সেই একই মাধ্যমে ফিরে যায়, আলোকরশ্মির সেই ধর্মকে বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে যখন যে সংকট কোণের যে মানটা আছে সেটা যখন আপতন কোণ থেকে যখন বেশি হয়ে যাবে তখন এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা ঘটবে। এবার এটাই আমরা জানবো। লিখবা যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার শর্ত, মানে এখানে লিখবা শর্ত, এগুলো আমরা নোট বলছি, চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার আমরা শেষে দিয়ে দেবো। তাহলে এটা শর্ত। তাহলে প্রথম যে শর্তটা এটা হবে, মনে রাখবা, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। মানে কি, আলোকরশ্মি এদিক থেকে এদিকেই যেতে হবে। যদি লঘু থেকে ঘনতে যায় তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না। তাহলে প্রথম যে শর্ত অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার, আলোকরশ্মিকে সর্বদা ঘন মাধ্যম থেকে দেখো লঘু লিখাই আছে, লঘু মাধ্যমে আলোকরশ্মিটা যাবে। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি যাবে, এটা হবে একটা প্রধান শর্ত। আর একটা যে শর্ত, যে সংকট কোণের যে মানটা আছে তোমরা লিখো, সংকট কোণ সর্বদা আপতন কোণ থেকে বেশি হতে হবে। তাহলে সংকট কোণ যখন আপতন কোণ থেকে বেশি হবে তখন শুধুমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, কিন্তু যখন কম হয়ে যাবে তখন পূর্ণ প্রতিফলনটা হবে না। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার জন্য সংকট কোণের মানটা আপতন কোণের চেয়ে বেশি হওয়া প্রয়োজন। তাহলে এখানে আমরা জানলাম সংকট কোণ, তারপরে যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এগুলো কি হয়। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে নানা বিষয়ে আমাদের প্রয়োগ জানতে হবে। তার আগে এদিকে দেখো ভিডিওটি যারা এখনও লাইক করোনি লাইক করে দাও। হ্যাঁ, তো লাইক করো, আমরা এখন অনেক কিছু পড়বো, সব কিছু ধীরে ধীরে আমরা পড়তে চাই। তো দেখো এবার আমরা জানবো যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে যে অনেক কিছু ঘটে সেগুলো সম্পর্কে জানবো। যেমন আমরা জানি যে কচু পাতায় জল চকচক করে কেন? যখন জলের বিন্দু থাকবে তখন কেন চকচক করবে? এটা কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করব। তোমরা এটা জানি এটা একটু কঠিন লাগে সবাইকে, তো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি ব্যাখ্যা করব, কোয়েশ্চেন অ্যান্সার আমি চ্যাপ্টারের শেষে বলে দেবো সব, ঠিক আছে? এবার দেখো তাহলে একটা আমি কচু পাতা দেখানোর চেষ্টা করছি। আমি অনেক বড়োভাবে দেখালাম, এটা ধরো পাতার ওপরের অংশটা। হ্যাঁ, এখানে নিচে পাতা আছে, এটা পাতার ওপরের অংশ। এবার এটার ওপরে আমি একটা জলের ফোঁটা দেখালাম, এটা আমি বড় করে দেখালাম অনেক। এবার কচু পাতায় একটা জিনিস লক্ষ্য করবা, যে কচু পাতার যে রোয়া রোয়া জিনিস থাকে, এইভাবে রোয়া রোয়া, ওই রোয়া রোয়াগুলোর উপরে জলটা থাকে। অন্য পাতাতে জল চকচক করে না, আর এবং কচু পাতাতে করে, কারণ এই রোয়াগুলোর অনেক ভূমিকা আছে। দেখো তাহলে এবার কেন জলটা চকচক করবে এটা আশা করছি তোমরা লক্ষ্য করেছো, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো যখন আমি মানছি ধরো এখান থেকে সূর্যরশ্মি আসবে, তাহলে সূর্যরশ্মি যখন এটার মধ্যে এসে পড়বে, দেখো তাহলে আমি দেখাচ্ছি, ধরো সূর্যরশ্মি এদিকে এলো, দিয়ে এবার যখন এটার মধ্যে দিয়ে আসবে, দিয়ে এবার কি এটা হয়ে যাবে ঘন মাধ্যম, আর বাইরেটা হয়ে যাবে লঘু মাধ্যম। তাহলে আমরা জানি ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে, এটা লঘু মাধ্যম দেখো এগুলো, তাহলে এবার আলোকরশ্মি যখন যায় তখন কি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, দিয়ে আলোকরশ্মিটা একই মাধ্যমে ফিরে যায়। তাহলে আলোকরশ্মিটা দেখো এলো, আলোকরশ্মিটা এলো, কিন্তু এটা ওই মাধ্যমে না গিয়ে সেই এখান থেকে চলে গেল, ঘন মাধ্যমেই চলে গেল। তাহলে এবার ধরো এখানে কোনো লোক আছে, দিয়ে এটা দেখছে, তাহলে কি দেখতে পাবে, যে আলোকরশ্মিটা কোথা থেকে আসছে, দেখতে পাবে যে আলোকরশ্মিটা আসছে এই যে কচু পাতা থেকে। তার মানে আমরা জানি যে কোনো জিনিস থেকে যখন আলোকরশ্মি আসে, ধরো সূর্য আছে বা কোনো বাল্ব আছে, যখন সেটা থেকে লাইট আসে, আলো আসে, তখন সেটা আমরা চকচকে দেখতে পাই, সেটা চকচক করে। তাহলে এবার এক্ষেত্রেও যখন এই যে বিন্দু থেকে জলের আলোকরশ্মি যাবে, তাহলে আমরা দেখব এটা থেকে আলো আসছে, তার মানে এটা চকচক করবে। তো এই কারণে দেখো আলোকরশ্মির চকচকে ভাবটা সৃষ্টি হয়। তার মানে আলোকরশ্মির এক কথায় যে চকচকটা হয় ওটা কেন হয়, কারণ আলোকরশ্মিতে কচু পাতায় আলোকরশ্মি যখন পড়ে তখন যে জলে বিন্দু থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে আলোকরশ্মিটা আমাদের চোখে এসে পড়ে, তার ফলে আমরা সেই বস্তুটাকে চকচকে অনুভূতির সৃষ্টি হয়। তাহলে এটা একটা ছিল আমাদের যে কচু পাতায় জলটা কেন চকচক করে। এবার আরও আমাদের দুটো বিষয় জানতে হবে, সেগুলো আমরা জানবো। এগুলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো ঠিক আছে, এবারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আমি পড়াচ্ছি সব, ঠিক আছে? তারপরে আছে আমাদের, দেখো যে আলোর প্রভাবে
আলোর প্রভাবে মরীচিকা মরীচিকা সৃষ্টি। মরীচিকা মানে যারা জানো না আমি বলছি এটা কিভাবে, তোমরা এটা হেডিং দাও, নোট করে নেবা ভালোভাবে। মরীচিকা মানে তোমরা এটা লক্ষ্য করবা, যখন ই হয় মানে মরুভূমির দেশে যখন সামনে একটা কোনো গাছ আছে, তাহলে গাছের নিচে এমন মনে হয় যে জল আছে এবং জলের ছায়া তৈরি হয়, দিয়ে যখন কোনো লোক সেক্ষেত্রে জল পান করতে যায় তখন সে দেখতে পায় যে সামনে শুধুমাত্র গাছ আছে, নিচে কোনো জল থাকে না, কিন্তু এটা দেখে মনে হয় যে সেখানে জল আছে। তো এমনটা কেন হয়, এই প্রক্রিয়াটাকে, এই ঘটনাটাকে বলা হয় মরীচিকা। তো এটা কেন হয় আমি বলছি। আমি ধরো নর্মাল একটা কোনো, আমি একটু চেষ্টা করছি, ধরো আমি একটা এভাবে, ধরো এখানে মাটি আছে, তাহলে এটা ধরো আমি গাছ, এমনি একটা নর্মাল গাছ দেখানোর চেষ্টা করলাম। তাহলে এবার দেখো কি হবে, যখন এটা আমার হেডিংটা আবার মেটাতে হবে। দেখো যখন আলোকরশ্মি, এটা সূর্য থেকে যখন আলোকরশ্মি আসবে তখন কি ঘটনা ঘটে, দেখো যে কেন এমনটা মনে হয় আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে এবার মরুভূমিতে কী হয় তোমরা জানো যে যে বালি আছে, বালির কারণে অনেকটা বেশি নিচটা গরম হয়ে যায়, মানে বালির অঞ্চলটা প্রচুর গরম হয়ে যায় এবং ওপরটা কম গরম হয়ে যায়। তাহলে এবার নিচটা বেশি গরম আছে, তাহলে নিচের যে বায়ুগুলো আছে সেগুলো বেশি গরম হবে, দিয়ে জানো তোমরা ভূগোলে পড়েছো যে বায়ু যখন গরম হয় তখন হাওয়াতে উপরে উঠে যায়, তার মানে বায়ুতে ওইখানটাতে বায়ুর কম হয়ে যাবে নিম্নচাপ, তার ফলে সেখানে বায়ু থাকবে না, তাহলে ওপরের দিকে ঘনত্ব বেশি, হ্যাঁ এটা তাহলে হয়ে যাবে ঘন মাধ্যম, আর নিচের দিকটাতে ঘনত্ব কম, তার মানে লঘু মাধ্যম। এবার দেখো আমরা জানি কি যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, হ্যাঁ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তখন আলোকরশ্মির কী হয়ে যায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তাহলে এবার দেখো যখন লাইট আসবে, ঠিক আছে, যখন লাইট আসবে তাহলে এটা ঘন মাধ্যম। এবার আমরা জানি ঘন মাধ্যম থেকে যায় দিয়ে কি ঘন মাধ্যমে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কী হয়েছিল, দেখো এদিক থেকে যাচ্ছিল দিয়ে একই পথে চলে যাচ্ছিল, তাহলে দেখো এদিকে আসছিল একই পথে। এবার ধরো এখানে, ধরো আমি বলছি এখানে কোনো লোক আছে, এবার যদি এখান থেকে কোনো লোক যদি দেখে তাহলে কি দেখতে পাবে, যে আলোকরশ্মিটা আসছে এখান থেকে, এবার লোকটা কি দেখবে, দেখো আলোকরশ্মি, আমরা জানি আলোকরশ্মি সর্বদা সরল পথে চলে, তাহলে লোকটা দেখতে পাবে যে আলোকরশ্মিটা এখান থেকে আসছে, দিয়ে গাছের যে ছায়াটা আছে, গাছের ছায়াটা এই নিচে তৈরি হবে, তার মানে গাছের ছায়াটা নিচে তৈরি হলো। এবার আমরা জানি কি যখন কোনো একটা গাছ থাকে তার নিচে এভাবে ছায়া সৃষ্টি হয়, মানে জলের মতো, তো এটা কোথায় তৈরি হয়, পুকুরের আশেপাশে বা কোনো নদীর আশেপাশে। তাহলে এবার এক্ষেত্রে যখন দূর থেকে কোনো লোক দেখবে তখন কি দেখতে পাবে, সে যে সামনে গাছের ছায়া পড়ে আছে জলের মতো, দিয়ে তাকে মনে হবে যেখানে জল আছে, কিন্তু যখন সে কাছে যাবে তখন সে দেখতে পাবে সেখানে জল ছিল না। তাহলে এইভাবে দেখো এই যে ঘটনা সৃষ্টি হলো, এটা কেন হলো, কারণ আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এই যে ঘটনাটা হলো। তাহলে আলোর মরীচিকা কোন ঘটনার প্রভাবে হয়, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। এবার এখানে আমাদের আরও দুটো ঘটনা জানতে হবে, সেম এভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মোট 4টা ঘটনা তোমাদের এখানে আছে, তো খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো ভালোভাবে বলছি, বুঝে নিবা, হ্যাঁ বোঝাটা মেন ফিজিক্সে। তোমরা তো এখন ক্লাস 8-এ পড়ছো, তো ক্লাস 8, 9, 10, 11, 12 পর্যন্ত যতক্ষণ না তুমি ফিজিক্সটাকে ভালোভাবে বুঝতে পারবা, যদি না বুঝতে পারো তাহলে তোমরা অনেক ফেঁসে যাবা, কারণ যখন নিট, আইআইটি বা যে কোনো এক্সামের জন্য ফিজিক্সটাও খুবই ইম্পর্টেন্ট। আর জানোই এখন তো অনেক মডার্ন, এখন তো সব কিছু এআই দ্বারা পরিচালিত হয়, তো এআই এর জন্য তোমাদের অনেক কিছু বুঝতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, তো সেগুলো তার জন্য খুব দরকারি। তাহলে এবার দেখো আমরা জানবো নেক্সট যে হিরে কেন চকচক করে, হিরে চকচক করে, তো এটা কেন হয় সেটা আমরা জানবো। ওটারও কারণ একটাই, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হিরে চকচক করে। ঠিক আছে, দেখো কিভাবে হয়। তাহলে আমি ধরো একটা নর্মাল এমনি বলছি যে এটা হিরে আঁকা, এমনি নর্মাল আমি জাস্ট এঁকে দিচ্ছি, এটা ধরো আছে, তাহলে এবার এটা কেন চকচক করবে সেটা আমরা জানবো। তো আবার দেখো, আবার আমাকে এটা মেটাতে হবে। তাহলে দেখো যখন আলোকরশ্মি আসবে, সূর্য থেকে ধরো আলোকরশ্মি আসছে, তাহলে এবার যখন আলোকরশ্মি আসছে, দেখো তাহলে এবার যখন আলোকরশ্মি এটার মধ্যে চলে যাবে, হ্যাঁ এটা থেকে, এবার আমরা জানি এটা ঘন মাধ্যম হয়ে গেল, আর বাইরেটা কি হয়ে গেল, লঘু মাধ্যম, কারণ ঘনত্ব কার বেশি, হিরের বেশি না বায়ুর, অবশ্যই হিরের ঘনত্বটা বেশি। তাহলে এবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোকরশ্মি যায় তখন আমরা জানি কি হয়, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তাহলে আলোকরশ্মি এই মাধ্যমে যাচ্ছিল, তাহলে আবার এই দিকেই ফিরে চলে যাবে, মানে এদিকে আসবে না, এইভাবে বেঁকে ফিরে চলে যাবে। তাহলে এবার এখান থেকে যখন কোনো মানুষ দেখবে তখন কি দেখতে পাবে, যে আলোটা কোথা থেকে আসছে,
হিরে থেকে আসছে। তার মানে আমরা জানি যে কোনো জিনিস থেকে যখন আলোক রশ্মি আসে তখন সেটা চকচক করে, যেমন সূর্য বা তারা। তাহলে যেহেতু এই ক্ষেত্রে আলোক রশ্মিটা আমাদের মনে হবে যে এই সূর্য থেকে আসছে না, মনে হবে হিরে থেকেই আসছে, তার জন্য এটা আমাদের চকচকে ভাবটা সৃষ্টি হবে। এবার দেখো হিরের ক্ষেত্রে যে সংকট কোণটা আছে সেটা 24.5 ডিগ্রি হয়। এটার মানে কি, সংকট কোণ মানে জানো, যে কোণের চেয়ে বেশি কোণ যদি হয়ে যায় তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয়। তার মানে 24.5 ডিগ্রি থেকে আর বাকি যেগুলো, আর যত কোণে আলোকরশ্মিগুলো পড়বে সেই আলোকরশ্মিগুলো চলে যাবে, দিয়ে চকচক ভাবটা সৃষ্টি হবে। তাহলে 24.5 ডিগ্রি, এটার মানে কি, এই সংকট কোণের চেয়ে যখনই বেশি হয়ে যাবে তখনই আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, দিয়ে আমরা বস্তুটাকে চকচকে দেখতে পাবো। তো এইভাবে দেখো যে হিরে বললাম সেটা চকচকে ভাবটা সৃষ্টি হয়। আর একটা জিনিস এখানে আমাদের জানতে হবে, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন পর্যন্ত যদি লাইক না করো ভিডিওটিকে লাইক করে দাও, ঠিক আছে। এবার নেক্সট আমরা ওটাই জানবো। লাস্ট একটা আছে, দেখো সমুদ্রের আশেপাশে যে জাহাজ আছে, জাহাজ, হ্যাঁ, সেগুলো উল্টো সৃষ্টি হয়। মজার, দেখো ভূতের মতন গল্প এখানে। তো কিভাবে হয় এটা, ধরো আমি বলছি এখানে ধরো কোনো আছে কিছু, এবার ধরো এগুলো আছে সমুদ্রে, হ্যাঁ, এখানে আছে সমুদ্রের জল আছে, এগুলো সমুদ্রের জল আছে। পৃথিবী যেহেতু গোল হয় তো একটু এভাবে গোল দেখালে ভালো হয়, হ্যাঁ। তো দেখো তাহলে এগুলো আছে, তাহলে এগুলোর মধ্যে জল আছে। তাহলে দেখো এবার মরুভূমিতে যেটা হয় সমুদ্রে তার উল্টো বিষয়টা হয়। মরুভূমিতে আমরা বললাম একটু আগে যে নিচের দিকটা গরম হয়ে যায় এবং ওপর দিকটা ঠান্ডা থাকে, দিয়ে নিচটা হয়ে যায় লঘু মাধ্যম, ওপরটা ঘন মাধ্যম। এবার এই ক্ষেত্রে উল্টোটা হয়ে যাবে, নিচটা সমুদ্রের ক্ষেত্রে ঠান্ডা হয়ে যাবে। কেন? কারণ জল আছে, জল যেন তাপ শোষণ করতে পারে, তার জন্য নিচটা কি হয়ে যাবে এক্ষেত্রে ঘন মাধ্যম, আর ওপরটা হয়ে যাবে লঘু মাধ্যম। তাহলে নিচে আছে ঘন মাধ্যম আর ওপরে আছে লঘু মাধ্যম। তাহলে এবার দেখো কি সৃষ্টি হবে, যখন ধরো আমি সিম্পল একটা নৌকা বা কোনো কিছু দেখানোর চেষ্টা করছি। তাহলে এটা ধরো একটা সিম্পল নৌকা আছে। তাহলে এবার দেখো যখন আবার সেম আমাদের একটাই কাজ, এটাকে মিটিয়ে দেওয়া। তাহলে এবার দেখো যখন এভাবে আসবে আলোকরশ্মি যখন আসবে এই নৌকার মধ্যে, তাহলে যখন আলোকরশ্মিটা দেখো নৌকা থেকে ফিরে যাবে, তাহলে এবার ধরো এখানে আছে, এবার এটা দেখো ঘন মাধ্যম, তাহলে ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মিটা ফিরে যাবে লঘু মাধ্যমে, তখন দেখো এবার এই যে ঘন মাধ্যম আছে, ঘন মাধ্যমে যখন আলোকরশ্মিটা আসবে তখন কি হবে, দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোকরশ্মিটা যাবে, আমরা জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় না, আবার কি হয়ে যায়, যে লঘু মাধ্যম আছে সেটার মধ্যেই ফিরে যায়। তাহলে ধরো আলোকরশ্মিটা আসছে, দিয়ে ধরো এইভাবে চলে এলো। তাহলে এবার এখান থেকে ধরো কোনো লোক যদি দেখে, মানে আমি কি বলছি দেখো, আমাদের প্রতিসরণটা কীভাবে ছিল, দেখো যখন আলোকরশ্মি এদিকে আসছিল দিয়ে একই পথে ফিরে যাচ্ছিল, তাহলে এবার দেখো আলোকরশ্মিটা এইদিকে আসছে, এদিকেই ফিরে যাচ্ছে। তাহলে এবার এটা রশ্মি, হ্যাঁ, তাহলে এবার এটা থেকে যখন এই যে রশ্মিটা, এই লোকটা যখন দেখবে তখন কি দেখতে পাবে, যে আলোকরশ্মি সোজা পথে চলে। তার মানে লোকটা দেখতে পাবে যে নৌকাটা এই সব জায়গায় আসে, হ্যাঁ। তাহলে দেখো এক মিনিট, দেখো এটা কেন সৃষ্টি হলো, কারণ এই যে লোকটা আছে সেটা দেখো নিচে দাঁড়িয়ে আছে। এবার যখন এটা দেখবে আলোকরশ্মিটা এইভাবে বেঁকে আসছে, এবার আমরা জানি আলোকরশ্মি সোজা পথে চলে, তার জন্য এইভাবে এখানে নৌকাটা দেখতে পাবে। তার মানে তাকে মনে হবে যে নৌকাটা ওইভাবে আকাশ থেকে নিচে নামছে, কেমন ভূতের মতো বললাম। তাহলে দেখো এক্ষেত্রে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এই যে রশ্মিটা বেঁকে চলে এলো এবং এইভাবে আমাদের মনে হয় যে নৌকাটা উপর থেকে আসছে। তাহলে এটা তোমরা ভালোভাবে আমি বোঝালাম যে চারটে ঘটনা, প্রথমে কচু পাতায় কেন জল চকচক করে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তারপর বললাম মরীচিকা কেন সৃষ্টি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তারপর বললাম হিরে চকচক কেন কারো, ওটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর একটা আছে শেষ যেটা, যে সমুদ্রে যেভাবে জাহাজের উল্টো ঘটনাটা সৃষ্টি হয়, এটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে সৃষ্টি হয়। তাহলে আজকে পড়াশোনা এত দূরই থাকবে। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন, যে হীরের সংকট কোণ কত। আমি একটু আগে বলেছিলাম হীরের সংকট কোণের মান, দেখি তোমরা কারা ভালোভাবে পড়েছো। তাহলে তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে যে হীরের সংকট কোণের মানটা কত হয়। এবার দেখো আমাদের
আলো চ্যাপ্টার পুরো শেষ হয়ে গেল। আমি এইভাবে পুরোটা চ্যাপ্টার পুরোটা বই পড়াবো সব কিছু। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর মনে রাখবে যে আমি সব কিছু পড়াবো, কোয়েশ্চেন অ্যান্সার সব কিছু করাবো। তো দয়া করে যদি তোমাদের দাদা দিদি বা ছোটো 7, 8, 9, 10 যারাই পড়ে তাদেরকে একটু আমার ভিডিওর লিঙ্কগুলো পাঠিয়ে দাও। অবশ্যই আমার একটু ভালো হয়ে যাবে। তো অবশ্যই পাঠিয়ে দাও আমার ভিডিওতে যাতে আরও ভিউজ আসে। তাহলে অবশ্যই পাঠিয়ে দাও এবং কমেন্টে জানিয়ে দাও। আমরা আলো পড়ে নিলাম, এবার পরের চ্যাপ্টারে দেখা হচ্ছে। তো থাকো সবাই, ভালোভাবে থাকো, আর পরে দেখা হবে।